হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ বিজলি ফ্রম বিজলি বাবলি চ্যানেল থেকে আবারও আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আমার ঢাকা থেকে সাসক্যাটুনে যে জার্নিটা ছিল সেই পুরোটা। আমার ফ্লাইটটা আসলে মেতে থাকে, কিন্তু কোভিড-19 সিচুয়েশনের কারণে আমার ফ্লাইটটা সেভারাল টাইমস এর ডেট চেঞ্জ হয় এবং ফাইনালি আমি 12ই সেপ্টেম্বরে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়। এমিরেটস এয়ারলাইন্সের আমি হচ্ছে টরন্টো পর্যন্ত আসি। টরন্টো থেকে সাসক্যাটুনে আমি এয়ার কানাডা এয়ারলাইন্সে আসি। তো আমি এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর দুবাই ইন্টারন্যাশনাল হোটেলে আমি এক রাত ছিলাম, সেটাও থাকছে এই ভিডিওতে। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এই এমিরেটস এয়ারলাইন্সে আমার কোভিড-19 সার্টিফিকেট লেগেছিল। তো আমি মহাখালীর আইসিডিডিআরবি থেকে কোভিড-19 টেস্টটা করতে যাই। মানে প্রসেসটা খুবই স্মুথ ছিল, কোনো সমস্যা হয়নি। এবং পরের দিনই আমি হচ্ছে সার্টিফিকেটটা অনলাইন থেকে কালেক্ট করি। তো বেশি কথা না বাড়াই, ভিডিওতেই আপনারা ডিটেইল দেখতে পারবেন। I will see you in my next video. Please don't forget to subscribe my channel. Thank you. আমি সকাল 7টায় শাহজালাল এয়ারপোর্টে পৌঁছেছি, যেহেতু আমার ফ্লাইট টাইম 10টা 10-এ ছিল। এটা সবসময় বেটার যে ফ্লাইটের অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো, কারণ চেক ইন, ইমিগ্রেশন এগুলোতে সময় লাগে, আর যত আগে যাওয়া যায় ততই ভিড় এড়ানো যায়। একটা লম্বা লাইন ছিল আমার সামনে। মেক শিওর করেছিলাম যে পাসপোর্ট, করোনা সার্টিফিকেট আর ইমিগ্রেশন ডকুমেন্টগুলো ঠিকভাবে নিয়েছে কিনা। লাইনে দাঁড়িয়ে দুটো ফর্ম পূরণ করতে হচ্ছিল, হেল্প ডিক্লারেশন ফর্ম আর ডিপার্চার কার্ড। এই কাজে আমাকে একজন এজেন্ট সাহায্য করছিল, কারণ ফিজিক্যালি আমি বেশ সিক ছিলাম। সো ব্যাগেজ হ্যান্ডেল করা থেকে শুরু করে ফর্ম পূরণ করা, ইমিগ্রেশনের আগ পর্যন্ত সব কিছুই তিনি হ্যান্ডেল করেছিলেন। 10 মিনিটের মধ্যে আমার স্মুথলি চেক ইন হয়ে যায়, বোর্ডিং পাস আমি সব কিছু পেয়ে যাই। এই জন্য আমাকে পে করতে হয়েছিল 700 টাকা। ইমিগ্রেশন শেষ করে ভেতরে ঢুকে গেলাম। এয়ারপোর্টের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমি বেশ মুগ্ধ। কোভিডের কারণে লোকজনের আনাগোনা একটু কম ছিল এয়ারপোর্টে। লাইনে দাঁড়িয়ে আছি ক্যারি অন লাগেজ চেকিং আর সিকিউরিটি স্ক্রিনের জন্য। সবাই মাস্ক পরেছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বলতে তেমন কিছুই দেখছিলাম না। স্ক্রিনিং শেষে বোর্ডিংয়ের জন্য বসে আছি ভেতরে। ফাইনালি অ্যাবোর্ড। ইকোনমি ক্লাসের সিটগুলো অনেক বেশি ইন্টেন্স থাকে। এয়ারক্রাফটের দুই সাইডের রোতে 3টি করে আর মাঝখানে 4টি করে সিট থাকে। আমার সিট পেয়ে গেছি, আর এখানে প্রত্যেকটা সিটে হেডফোন, ব্ল্যাঙ্কেট আর পিলো রাখা আছে। প্রত্যেকটা সিটের সামনে এরকম এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, যেটা 13.3 ইঞ্চ, বেশ বড়ই বলা যায়। আর এখানে হ্যান্ডসেট কন্ট্রোলার আছে, যেটা টাচ স্ক্রিন ছাড়াও এটা দিয়ে ন্যাভিগেট করা যাবে। পাওয়ার আউটলেট আছে ল্যাপটপে চার্জ দেওয়ার জন্য, আর এখানে সেলফোনের চার্জের জন্য ইউএসবি পোর্ট আছে। এখানে টেবিল আছে, যেখানে খাবার খাওয়া থেকে শুরু করে বই পড়া সব কিছুই করা যায়। লেগ রুমটা অনেক স্পেশাস। ওভারহেড চেম্বারগুলো মেইনলি হচ্ছে ক্যারি অন লাগেজ অথবা ব্যাকপ্যাক রাখার জন্য। সিট অলওয়েজ ফ্রন্ট সেকশনে পিক করাটা ভালো, যাতে ইঞ্জিনের নয়েজটা অ্যাভয়েড করা যায় এবং তাছাড়া তাড়াতাড়ি প্লেন থেকেও বের হয়ে যেতে পারা যায়। প্রত্যেকে ট্রাভেল হাইজিন কিট প্রোভাইড করা হয়েছিল, যেখানে ছিল মাস্ক 1 জোড়া, হ্যান্ড গ্লাভস 2 জোড়া, অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস আর হ্যান্ড স্যানিটাইজার। জার্নি স্টার্ট হয়ে গেছে। আমার পাশে দুটো সিটই খালি ছিল, যেহেতু আমার সিটটা জানালার পাশে ছিল, তো পুরো জার্নিটাই আমার বেশ এনজয় করেছি। পুরো 5 ঘন্টার ফ্লাইটে একটা মাল্টি কোর্স মিল ছিল, যেখানে মেইন কোর্সে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দম আলু আর মাটন চাট আর স্পিনাচ পরাটা। এটা হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে ট্যাঙ্গি হোয়াইট আর গ্রিন পি সালাদ। আর তো এখানে ওয়াটার আছে, পিকলস আছে। এই পিকলসটা খুবই মজা ছিল। আর এখানে হচ্ছে সেভারি বাইটস,
কাটলারিস, আর এখানে বাটার আছে এই বানটা দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে দম আলুটা মোটামুটি বেশ মজাই লেগেছে, কিন্তু মাটন চপটা খুব স্ট্রং স্মেল, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এই সালাদটা আমি বেশ এনজয় করেছি, বেশ একটা ট্যাঙ্গি স্বাদ। আর অবশ্যই গোলাপ জামুন খুবই খুবই স্পেশাল ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর পুরো ফ্লাইট জুড়ে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস তো আছেই। ওরা যে ব্ল্যাঙ্কেটটা দেয় এটা খুবই কাজে লাগে, কারণ এয়ারক্রাফটের ভেতরে টেম্পারেচার এভারেজের নিচে থাকে, প্রচণ্ড ঠান্ডা। আর সক্স, সোয়েটার এগুলো অবশ্যই পরে নেওয়া ভালো। 5 ঘন্টা জার্নি শেষে দুবাই এয়ারপোর্টে পৌঁছালাম, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ফর ইন্টারন্যাশনাল ট্রাভেলিং। দুবাই এয়ারপোর্টে মোটামুটি 3টা টার্মিনাল আছে আর 4টা ভাগ, মানে ABCDতে ভাগ করা থাকে। টার্মিনাল 1 এবং টার্মিনাল 3 ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের জন্য, যেটা ট্রানজিট এরিয়ার সাথে সরাসরি কানেক্টেড। টার্মিনাল 2 হচ্ছে রিজিওনাল প্যাসেঞ্জারদের জন্য। আমার যেহেতু 20 আওয়ার্স লেওভার ছিল, আমি এয়ারপোর্টের ভেতরেই দুবাই ইন্টারন্যাশনাল হোটেলে রুম রিজার্ভ করে রেখেছিলাম। তো চেক ইন আর টেম্পারেচার স্ক্রিনিং বেশ স্মুথলি হয়েছিল। এই দুবাই এয়ারপোর্টে আমার COVID-19 সার্টিফিকেটটা লাগেনি। আর এখন আমি হোটেল খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমার হোটেল। খুব বেশি বিজি ছিল না এয়ারপোর্টটা, আর মোটামুটি নিট আর ক্লিন একটা এয়ারপোর্ট। ফাইনালি হোটেলটা পেয়ে গেছি খুব সহজেই, টার্মিনাল 3 এর কাছাকাছি হোটেলটা। চেক ইনের জন্য যাচ্ছি 5 নাম্বার ফ্লোরে। And right now I'm just at the Dubai International Hotel. I booked this reservation 2 days before my flight, and I'm pretty happy with the room actually, so that's why I want to show you the room. Although it's a little bit expensive, it cost me like $250 like Canadian dollar, but it's still it's so impressive. You can see the room is huge, so I just want to show you. রুম কি দিয়ে দেবে, যেটা কার্ডের মতো অনেকটা, দরজা খোলা এবং বন্ধের জন্য। বাথরুমটা বেশ স্পেশাস ছিল, যেখানে ফ্রি টয়লেট্রিস আছে। আলাদা করে শাওয়ার রুম আছে, যেখানে ফ্রি শ্যাম্পু, সাবান সব কিছুই দেয়া আছে। অনেকগুলো টাওয়েল আছে বাথরুমে, সো নো ওয়ারিস। এটা হচ্ছে লন্ড্রি সাইড, এখানে লন্ড্রি টেবিল এবং আয়রন করতে পারবেন। এখানে বাথরুম আছে আর কিউট স্লিপার, যেগুলো আমার বেশ পছন্দ হয়েছে, বেশ কমফি। বাহ, রুমে ঢোকার সাথে সাথেই টেলিভিশন স্ক্রিনে একটা ওয়ার্ম মেসেজ পেলাম। আমার রুমটা ছিল ডিলাক্স রুম, একটা কিং সাইজ বেড আছে, খুবই কমফোর্টেবল, শুভ্র একটা লিনেন বেড কভার আর সাথে ডুভেটস। This luxury room, and they gave this complimentary coffee and tea, so you can make your own, and there is also water too. And look at the view, oh my god, this is so breathtaking, right? Let's open. হোটেল থেকে চেক ইন করার পর আমার হাতে সময় ছিল কিছুটা ঘুরে দেখার, কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট ছিল আমার পেটে কিছু দিতে হবে। তাই আবার টার্মিনাল 2 এর খাবার স্টোরগুলো খুঁজছিলাম। এখানে অনেক ডিউটি ফ্রি শপস আছে, অনেকগুলোই ওপেন ছিল। এই স্টোরগুলোতে লোকাল গুডস, ড্রাই ফ্রুট, চকলেট, সুভিনিয়ার এগুলোই সাধারণত টুরিস্টরা কিনে থাকে। কোভিডের জন্য আসলে লোকজনের আনাগোনা খুবই কম। টার্মিনাল 2 আর 3 জুড়ে সব ডিউটি ফ্রি শপ, মানে যেখান থেকে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড, পারফিউম, কসমেটিক্স, বেভারেজ, লেদার গুডস অনেক কিছুই পাওয়া যায়। তো ফাইনালি ঘুরতে ঘুরতে টার্মিনাল 3 এর মাঝামাঝি পেয়ে গেলাম ফুড কোর্ট। দেখে অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লেগে গেল।
মনে হচ্ছে কোজি একটা এনভায়রনমেন্ট। আর 5টা এখানে কিওস্ক আছে যেখানে বেশ আইডেন্টিক্যাল রিজিওনাল ফুড পাওয়া যায়। তো আমি ফুডের অর্ডার দিয়েছি ওয়ানাপোক থেকে একটা ফ্রাইড রাইস, যেটা 51 দিরহাম। পেটে আগুন জ্বলছে আর বাজার নিয়ে বসে আছি খাবারের জন্য। এটা ফ্রাইড রাইস উইথ শ্রিম্প অ্যান্ড ভেজিটেবল। ভালো লেগেছে, কিন্তু আমার খেতে কষ্ট হচ্ছিল কারণ ইট ওয়াজ বিট ড্রাই ফর মি। টেস্ট ইজ গুড, বাট আই থিঙ্ক জার্নির সময় আরেকটা স্পাইস ছাড়া ফুড সিলেক্ট করা আমার জন্য ঠিক ছিল। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, রাতে বেশ একটা ভালো ঘুম দিয়েছি। আমার ফ্লাইট যেহেতু ইকে 241 ছিল এবং এটার গেট ছিল হোটেলের নিচতলায়, তো আমি খুব সহজেই বোর্ডিং গেটে দ্রুত চলে যেতে পেরেছি। সকাল 9টা 10-এ আমার ফ্লাইট ছিল, আর এই লম্বা 14 ঘন্টা জার্নির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মাথার ওপর এয়ারভেন্টগুলো টার্ন অফ করে দিচ্ছিলাম। এয়ারক্রাফটের ভিতরে সেফটির জন্য -60 to 70 টেম্পারেচার থাকে, আর এখানে লেড লাইট আছে যে বুকসও পড়া যাবে। এই এয়ারলাইন্সে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কেবিন ক্রুরা অসম্ভব ফ্রেন্ডলি আর হেল্পফুল। যে কোনো প্রয়োজনে তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। এই কোভিড সিচুয়েশনে প্রত্যেক কেবিন ক্রু, বোর্ডিং এজেন্ট আর স্টাফ প্রত্যেকেই ইউনিফর্মের ওপর পিপিই, গ্লাভস, সেফটি ভাইজার পরেছিল। সবারই মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। আমার পাশে 2টো সিটি খালি ছিল, তাই পুরো জার্নিতে বেশ খুব আরামে ঘুম দিয়ে কাটিয়েছি, যেহেতু আমি প্রচণ্ড টায়ার্ড। 14 আওয়ার্স ফ্লাইটে টাইম স্পেন্ড করার জন্য অনেক অপশন আছে। অনেকগুলো নিউজ চ্যানেল আছে যেগুলো বেশ ইফেক্টিভ। এছাড়া দুবাই সম্পর্কে এক্সপ্লোর করা যায়, যে দুবাই মেইন অ্যাট্রাকশনগুলো কী, এর কালচার কীরকম, এর ফুডস কীরকম। ইট ইজ কোয়াইট ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। জানার তো কোনো শেষ নেই আসলে। এছাড়া খুবই ইউজফুল একটা অপশন হচ্ছে কমিউনিকেশনস। এই সেগমেন্টে ছবি সহ ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে আপনার ডিভাইসগুলো চার্জ করা যায়, ইদার ইউএসবি অথবা পাওয়ার সকেট দিয়ে। ইউএসবি মিডিয়া দিয়ে সেলফোন কানেক্ট করে ছবি, ভিডিওস, মিউজিক এগুলো স্ক্রিনে এনজয় করা যাবে। এছাড়া ইনফ্লাইট ওয়াইফাই ইউজ করার অপশন আছে। এর প্রাইস ডিপেন্ড করছে লেন্থ অফ দ্য ফ্লাইটের ওপর। ফ্লাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যেতে পারে, কত অ্যালটিটিউড, বাইরে টেম্পারেচার কত, উইন্ড স্পিড কত, কতক্ষণ লাগবে পৌঁছাতে, ইত্যাদি ইত্যাদি। আমার সিটটা বেশ কমফোর্টেবল লেগেছে, লেগ রুম অনেক স্পেশাস, ইচ্ছে মতো স্ট্রেচ করতে কোনো অসুবিধা হয়নি। এই লং ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্স ওয়াটার রেজিস্ট্যান্ট একটা এমনিটি কিট দিয়েছিল, যেখানে ছিল আই মাস্ক, কমফি মোজা আর ইয়ার প্লাগস। সাথে স্টিকার আছে ওয়েক আপ মিল অথবা ডু নট ডিস্টার্বের জন্য, আর এখানে টুথব্রাশ আর টুথপেস্ট। কেবিন স্টাফরা 2টো ফর্ম দিবে, যেটা হচ্ছে নেক্সট ডে কানাডায় এয়ারপোর্টে এন্ট্রি করার সময় এগুলো লাগবে। একটা হচ্ছে ট্রাভেলার কন্ট্যাক্ট ইনফরমেশন ফর্ম, যেখানে যাবতীয় ইনফরমেশন, আর ডিক্লারেশন ফর্ম, যেখানে কী রকমের গুড আমি ক্যারি করছি সেটা নিয়ে বিস্তারিত ইনফরমেশন প্রোভাইড করতে হবে। পুরো ফ্লাইটে ইচ্ছা মতো মুভিজ, মিউজিক, টিভি শোজ এনজয় করার সুযোগ আছে। এখানে প্রায় 4000 চ্যানেল এবং বিভিন্ন দেশের প্রায় 1000-এর মতো মুভি আছে। হেডফোনটা একটু বাল্কি এবং কুশন। সাউন্ড কোয়ালিটিটা যদিও আমার পুয়ার লেগেছে, যদিও ইটস নট দ্যাট টু ব্যাড।
পুরো 14 আওয়ার্সের ফ্লাইটে দুটো বড় মিল ছিল আর স্ন্যাক্স, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিলই পুরোটা সময় জুড়ে। সকালের মিলটা ছিল সাউথ এশিয়ান, যেখানে গ্রেভির সাথে প্যানকেক ছিল, বেশ মজাই ছিল খাবারটা। ফ্রুট আর ইয়োগার্ট ছিল, এরপরে তো ওয়াটার আছেই, আর অ্যাজ ইউজুয়াল বাটার আর স্ট্রবেরি জ্যাম ছিল বান দিয়ে খাওয়ার জন্য। আর ইনট্যাক্ট চামচ। দুপুরের মিলটা ছিল চিকেন, ম্যাশড পটেটো, বেবি ক্যারট অ্যান্ড স্নোপি। অ্যাপেটাইজার ছিল বার্লি সালাদ, একটু ট্যাঙ্গি, আমার খুব ভালো লেগেছে। ডেজার্ট ছিল অ্যাপল ক্যারামেল মুসে, ভ্যানিলা ক্রিম উইথ বিস্কিট ক্রাম্বল, আর ড্রিঙ্কস তো অলওয়েজ দেয়ার। আর সাথে সাথে ফ্রি এই পিকচারাস্ক সিনারিও, পুরো পৃথিবীটাকে এক পলকে দেখা। ল্যান্ড করার ঠিক 2 আওয়ার্স আগে একটা মিনি মার্গারিটা পিৎজা ছিল, অনেক অনেক ইয়ামি, অনেক সুন্দর লাগছিল সাদা মেঘগুলো ভেসে বেড়াতে দেখতে। ফাইনালি টরন্টো এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন 13ই সেপ্টেম্বর দুপুর 3:30। আমার এখানে প্রায় 5 ঘন্টা লেওভার, এমিরেটসের সাথে মোটামুটি জার্নিটা শেষ। বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল, স্টাফরা ভালো ছিল, ফুড, এন্টারটেইনমেন্ট, সিট কমফোর্টেবল ছিল। আমার মনে হয় যে ইকোনমি ক্লাসের জন্য এটা খুবই একটা রিজনেবল অপশন। আমি অবশ্যই রেকমেন্ড করব ট্রাভেলিংয়ের জন্য এমিরেটস এয়ারলাইন চুজ করতে। টরন্টো থেকে সাসকেটুনের নেক্সট ফ্লাইটটা আমার এয়ার কানাডা এয়ারলাইন্সের সাথে। বেশ ক্লিন একটা এয়ারপোর্ট, নিট লুক। কোভিড-19-এর কারণে প্রায় সব ডিউটি ফ্রি শপসগুলো বন্ধ ছিল, অনেক রেস্টুরেন্টও বন্ধ ছিল। শেষ পর্যন্ত টার্মিনাল 1-এর গ্রাউন্ড লেভেলে কিছু ফুড বার, মোটামুটি এই সাইটটা ওপেন ছিল আর কি। ওভারঅল সময়টা মোটামুটি ভালোই কেটেছিল। পুরো জার্নিতে আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এয়ার কানাডা এয়ারলাইন্সে, যেহেতু সিটগুলো খুবই কম্প্যাক্ট ছিল, কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই, পাশে যাত্রী ছিল। ইঞ্জিনের পেছনের সিট হওয়ায় প্রচণ্ড ইঞ্জিনের লাউড সাউন্ড ছিল, যেটা খুবই বিরক্তিকর। ফাইনালি যখন সাসক্যাটুন এয়ারপোর্টে, তখন মোটামুটি আমি এক্সস্টেড। এনজয় দ্য লিটল থিংস। আমার প্রিয় কেক মনে হচ্ছে রেড ভেলভেট কেক, তাই না? আর চকলেট, দুইটা আমার প্রিয় ফ্লেভার। থ্যাংক ইউ। তারপরে কি? Just by our love, it's everything I dreamed of and it's all because of you. বাবা টাকাও দিছে আমাকে। ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। আবার ফুলও কিনতে গেছে। বিশাল আয়োজন করছে। এত কিছু কি রান্না করছো? কি ফিশ এটা? সাকার, ওই নতুন যেগুলা ফিশ ধরছে। এটা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি, আলু আর হচ্ছে ঝিঙ্গা। বাবা এটা হচ্ছে রুই মাছ, রুই ঝোল। এটা গরু, এটা গরুর মাংস, বিফ, কালা ভুনা নাকি অলমোস্ট। এটা 3 একটা পদের পটল ভাজি, পটল, তারপরে ঢেঁড়স, তোমার ঢেঁড়স, মিক্স সবজি, সাথে হচ্ছে তোমার বড়ি, হচ্ছে শিং মাছ। শিং মাছ। বাবারে এতগুলা রান্না করছো? কি রুই মাছই? না, এটা একটু ডিফারেন্ট। তাহলে এখন খাইতে বসি।